আমাদের পশ্চিমবাংলার পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী। হ্যাঁ, তাকে আমি ফোন করি, আমি বলি তোমার কাছে একবার যাবো। সেই স্মার্ট কার্ড কুরিয়ারের মাধ্যমে চলে যাবে সরাসরি যে গাড়ি কিনেছে তার কাছে, যে ড্রাইভিং টেস্ট দিয়েছে তার কাছে চলে যাবে সঙ্গে। 2008 থেকে শুরু করে আজ অব্দি আমি প্রায় নিজে 80 বার গাড়ি বদলেছি, 80 থেকে 82 বার নিজের চড়ার গাড়ি বদলেছি। এবং কোনো বিশেষ দিনে হয়তো বললাম যে আজকে থাকবো, কিন্তু শেষ পর্যন্ত কয়েক ঘন্টা থাকার পরে আবার সেটা হয় না, আবার অন্য অ্যাসাইনমেন্ট বা অন্য দায়িত্ব পেয়ে চলে আসতে হয়। এটা তো বিভিন্ন সাহেবরা কিন্তু কোনো কিছুই খুব একটা বাড়িয়ে চড়িয়ে বলে না, মানে ওর যে প্রেজেন্টেশন ইউজ করে আপনারা দেখতে পাবেন, যেটা গাড়িতে আছে সেটাই ও বলে। আর কমিটমেন্টের দাম আছে, যেটা সমস্ত ডিলার্স যারা ব্রোকার সবাই জানে। সাহেবরা ফলে এগুলো এটা অপশনাল আছে, আর এমডি এলাকার বাইরে এখনো সমস্ত গাড়ি অপশনাল আছে, কিন্তু আমাদের স্ক্র্যাপ করতে হবে গাড়ি। কাজকর্ম হচ্ছে দালালদের মাধ্যমে। আমাদের সাথে হয়েছে একটা গাড়ি বিক্রি হয়েছে, সেই গাড়িটা যে কিনেছে তার নামে ট্রান্সফারও হয়েছে, একদম প্রপার ব্যাংকিং এর মাধ্যমে হয়েছে, ব্যাংকের ট্রানজাকশন হয়েছে। বিক্রি করার পর তারপর সে দেখতে পাচ্ছে যে মানে তার নামে ট্রান্সফার হওয়ার দেখতে পাচ্ছে স্মার্ট কার্ডের যে ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, তার সাথে গাড়ির বিনামূল্যে প্রথম 20 জনের জন্য কিন্তু এই অফার চলছে। অলরেডি 2 জন অ্যাভেল করে নিয়েছে, ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আপনারা এসইউভি মানে সমস্ত এসি প্রিমিয়াম এসইউভি দিলাম ফ্যামিলি বিজনেস, সেখানে আমি দেখি মানে প্রচুর ডিলার্স, প্রচুর ব্রোকার, একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। সেখানে গাড়ি 15 বছরের গাড়ি এই যে শুনছি ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সবকিছু স্ক্র্যাপ করে নেবে গভর্নমেন্ট, এটা কি আদেও সত্যি? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন এসেছে, এরকম অনেক প্রশ্ন। গত ম্যান্ডেটরি করা হয়েছে যেগুলো হচ্ছে গুডস ভেহিকল, নট প্রাইভেট কার। প্যাসেঞ্জার কমার্শিয়াল ভেহিকেল আছে, প্রাইভেট প্যাসেঞ্জার কার আছে, কিন্তু প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি, এটাকে আমরা অপশনাল রেখেছি। ভিডিওটা একটু ভালো করে দেখবেন, মন দিয়ে শুনবেন, আর হেডফোন দিয়ে শুনলে আপনারা কিন্তু প্রপার ইনফরমেশনগুলো পাবেন। এবং যেটা বলা হলো যে এই যে স্ক্র্যাপ করবো, তার স্ক্র্যাপ কারখানা কোথায়, স্ক্র্যাপ ইয়ার্ড কোথায়? এবার সারা পশ্চিমবঙ্গে স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি হচ্ছে। আমরা তার জন্য পিপিপি মোডে যাচ্ছি, আমরা অ্যাড করছি, অনেকে আবেদনও করেছে। এই যে স্ক্র্যাপ কারখানা গড়ে উঠবে, ফলে অনেক কর্মসংস্থান হবে। প্লাস আমাকে স্নেহাশিস দা বললেন, মানে পরিবহন মন্ত্রীও বললেন যে ডোডো, এই যে মুখ্যমন্ত্রী ভেবেছেন যে প্রচুর মানুষ, সিনিয়র মোস্ট মানুষ যারা এখন রিটায়ার্ড বা 5 বছর আগে রিটায়ার হয়েছে, 10 বছর আগে রিটায়ার হয়েছে, তারা চাকরি করাকালীন একটা গাড়ি কিনেছিলেন এবং সেই গাড়িটার ইএমআই চোকানোর পর এত বছর ধরে গাড়িটাকে সুন্দর করে মেনটেন করে পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ি তারা চড়ছেন। হঠাৎ করে যদি 15 বছরের গাড়ি যদি ব্যান করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, স্ক্র্যাপ করে দেওয়া হয়, তাহলে তারা আর কখনো গাড়ি কিনবেন না, বা ভয় পেয়ে গাড়ি কিনবেন না, বা গাড়ি কেনার মতো অবস্থাতেও নেই। কারণ চাকরি করাকালীন তারা যে মাইনে পেতেন পেনশন থেকে, তো সেই গাড়ি কেনা সম্ভব নয়। আর আমি ওই ইউটিউবারদের মধ্যে পড়ি না বন্ধুরা, প্রত্যেকটা গাড়ি দেখেই বলবো দারুণ। আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে একটা গাড়ি সার্টিফাই করে তারপর আমার চ্যানেলে আনবো। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সবার পরিবারে সবাই সুস্থ স্বাভাবিকভাবেই বাড়িতে রয়েছেন। এবং সত্যি গরম বাড়ছে আস্তে আস্তে, এবং এই যে শীত থেকে গরমের যে ট্রানজিশন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রচুর বাচ্চাদের ঠান্ডা লাগে বাড়িতে, বয়স্ক মানুষদের যাদের ইমিউনিটি অনেক লো তাদের কিন্তু সিরিয়াসলি ঠান্ডা লেগে যায়। এবং আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমার নাম ডোডো এবং আপনারা দেখছেন দ্য বেস্ট ইউজড কার্স ইন কলকাতা ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের জন্য খুব ইউজফুল এবং প্রচুর নতুন নতুন ইনফরমেশন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা পাবেন। আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে চাই। দেখুন, আমি নিজে একজন ইউজড কার কি বলবো ফ্যান, এবং আমি আমার জীবনে মানে বিশ্বাস করবেন কিনা জানি না, নিজের চড়ার জন্যে মানে মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা মিলিয়ে যারা আমাকে চেনেন এই ভিডিওতে, এই চ্যানেলে যে সমস্ত ডিলার্স বা যে সমস্ত ব্রোকার্স আমাকে দেখছেন দাদারা, সবাই এটা জানেন। মানে আমি নিজের শখের কারণে মানে 2008 থেকে শুরু করে আজ অব্দি আমি প্রায় নিজে 80 বার গাড়ি বদলেছি, 80 থেকে 82 বার নিজের চড়ার গাড়ি বদলেছি। এবং একটা সময় আমি কিন্তু নিজে ইউজড কার ডিলারশিপ চালাতাম, এবং যেহেতু পাশাপাশি আমি মিডিয়ার একজন পার্সন, আমি নিজে জার্নালিস্ট এবং পলিটিক্যাল ক্যাম্পেনের নিজে একজন পাবলিসিটি ডিজাইনার ছিলাম একটা সময়। বিভিন্ন দলের হয়ে আমি পাবলিসিটি করেছি, এবং আমার জানি না কেন একজন বাঙালি হয়ে, এই যে আমি কি বলবো প্রবাসী বাঙালি বলতে পারেন, আমি হায়দ্রাবাদে এই মুহূর্তে রয়েছি। ইনিশিয়ালি তো এই চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখবেন কলকাতা টলিগঞ্জ থেকে করা, আমাদের শোরুম থেকে করা। যে সময় ওই শোরুমে আমি এবং সাহেব চক্রবর্তী ইউজড কার যে ইউটিউবে চ্যানেল আছে, আমরা একসাথে করতাম। এবং এই একসাথে শুরু হয়েছিল 2016 শেষে। কিন্তু আমি ইউজড কার যে ইউটিউবে ভিডিও করে, মানে ইউজড কারের পোর্টাল কি ছিল, কুইকার, ওয়েলেক্স, এবং পরবর্তীকালে আসে মার্কেট প্লেস,
আর হোয়াটসঅ্যাপ তো তখন অতটা অ্যাক্টিভ হয়নি, মানে হোয়াটসঅ্যাপ অনেক ব্রোকার বা অনেক ডিলারের হোয়াটসঅ্যাপ ছিল না। কিন্তু আমি প্রথম ইউটিউব, যেহেতু নিজে একজন ইনফ্লুয়েন্সার ছিলাম, ইউটিউবটাকে ঘাটাঘাটি করতাম, দেশ বিদেশ ঘুরেছি, আমি প্রথম শুরু করি যে ইউটিউবে ইউজড কারের ভিডিও পোস্ট করে সেখান থেকে মানুষের সাথে ইন্টারাক্ট করা। এবং বিশ্বাস করবেন না, প্রথম 2 মাস 3 মাস তো সেভাবে রেসপন্স আসেনি, কিন্তু তারপর আমাদের একটা বড় ভিডিও এমনভাবে ভাইরাল হয় যে ভিডিওটা খুব রাফলি শুট করা, না ছিল কোনো মাইক্রোফোন, না ছিল কোনো প্রফেশনাল ক্যামেরা, জাস্ট। এবং আমি এটা কেন মাথায় আসে, কারণ কুইকার বা ওয়েলেক্স থেকে এমন অনেক গাড়ি অ্যাড দেখে আমি নিজেও কিনেছিলাম, যেগুলো দেখতে একরকম, সামনে গিয়ে অন্যরকম পেয়েছিলাম। কিন্তু ভিডিও আসার পর থেকে কি কি সুবিধা হলো, সমস্ত ডিলার্সদের এবং কাস্টমার্সদের, তারা কিন্তু গাড়িটাকে প্রপারলি 70% গাড়িটা বুঝতে পারতো, যেটা ছবিতে 10%-এর বেশি কোনো গাড়ি তোমরা বুঝতে পারবে না। যাই হোক, এই তো ইউটিউবে ভিডিও শুরু করলাম এবং সেগুলো ভাইরাল হলো, আলটিমেটলি প্রচুর কাস্টমার বেস তৈরি হলো, সবাই আমাদেরকে বিশ্বাস করে। অনেক ক্ষেত্রে ভিডিওগুলো যখন বিরাট বড় বড় ভাইরাল হতে শুরু করলো, যে চ্যানেলটা আমরা বানিয়েছিলাম সাহেব চক্রবর্তী ইউজড কার বলে, সেখানে কাস্টমার আমাদেরকে না দেখে ফুল পেমেন্ট করে দিচ্ছিলেন, ভাবতে পারেন আপনারা, ইউটিউবে। এবং সাহেবদা পেশায় একজন ব্যাংকের একজন খুব নামকরা, এইচএসবিসিতে ছিলেন তিনি, ব্যাংকের নাম করা এমপ্লয়ি ছিলেন, মানে খুব শিক্ষিত একজন মানুষ। কিন্তু পরবর্তীকালে যখন ইউজ কারের বিজনেস উনি শুরু করেন চেতলা থেকে, পরবর্তীকালে সেটা শিফট হয়ে টলিগঞ্জে চলে আসে, সাহেব চক্রবর্তী ইউজ কার যে শোরুমটা আপনারা ভিডিও দেখেন। আমি সাহেবদাকে বলেছিলাম, তোমাকে কিন্তু সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, মানে ইনফ্যাক্ট, কারণ সাহেবদা কিন্তু কোনো কিছু একেবারে বাড়িয়ে চড়িয়ে বলে না, মানে ওর যে প্রেজেন্টেশন ইউজ কারে আপনারা দেখতে পাবেন, যেটা গাড়িতে আছে সেটাই ও বলে। আর কমিটমেন্টের দাম আছে, যেটা সমস্ত ডিলার্স, যারা ব্রোকার সবাই জানে, সাহেবদা যেটা কমিট করে সেটা রাখে। এই ভিডিও করার পেছনে, আমি যে এই ভিডিওটা করছি, সাহেবদা তো জানিও না এই ভিডিওটা করছি, কারণ আমি দীর্ঘদিন ধরে তার সাথে কাজ করেছি, আমি ফিনান্স করতাম এই শোরুমে, এবং বিং আ ফিনান্সার, বিং অ্যান্ড ইউজড কার্স ডিলার, মানে আমি নিজে ফিল করেছি এত সুন্দর গাড়িটাকে বোঝে, মানে বাইরে থেকে একটা গাড়ি না স্টার্ট করে বাইরে থেকে দেখে বুঝে নিতে পারে সাহেবদা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি নেই। ঠিক আছে, এটা কি ও কিন্তু বলতে পারে। যাই না, আমার বাংলার মধ্যে কিছু কিছু হিন্দি চলে আসবে, কিছু মনে করবেন না, বিকজ আমাকে সারাদিন হিন্দিতে আর ইংলিশে কথা বলতে হয়, আর তেলেগুতে কথা বলতে হয়। যাই হোক, আমি তো আমার চ্যানেলের প্রথমে এই নতুন করে যখন আমার মানে ওয়াপাসি হয়, মানে নতুন করে যখন ফিরে আসি চ্যানেলটাকে আবার, এই গত 1 মাস ধরে আবার যখন আমি লিস্টিংস করছি বিভিন্ন শহরের গাড়ি, আমি কিন্তু সবাইকে বলেছি প্রথম 20টা ডিলার, মানে যে কোনো শহরে প্রথম 20টা ডিলারের ভিডিও আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমার চ্যানেলে পোস্ট করবো। তাই যে সমস্ত ইউজড কার ডিলার আমার ভিডিও দেখছো, বা আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে যেটা স্পিনি, ওএলএক্স, বা কেউ প্রপার ভ্যালু দিচ্ছে না, আপনি প্রপার কাস্টমারের কাছে বিক্রি করতে চাইছেন, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার গাড়িটার ভিডিওটা, মোবাইলটাকে এরমভাবে, নট লম্বা করে, এরমভাবে প্রপার ভিডিও, চারপাশ থেকে ইন্টেরিয়ার, বনেটটা তুলে কি কন্ডিশন আছে, অ্যাক্সিডেন্ট আছে কিনা, কি কি কাজ আছে, কি কোন কোন জায়গায় জখম আছে, সবকিছু আমাকে পাঠিয়ে দিন। টায়ার কন্ডিশন থেকে শুরু করে গাড়িটার যদি চালিয়ে একটু ভিডিও করতে পারেন, অন্য কাউকে যদি বলেন সেটাও পাঠিয়ে দিন। আমি 100% চেষ্টা করব প্রপার কোনো ফ্যামিলি বা কোনো সত্যি সত্যি কোনো কাস্টমার যিনি খুঁজছেন এরকম একটা ফার্স্ট ওনার গাড়ি বা সেকেন্ড ওনার বা থার্ড ওনার গাড়ি, সেটা আমি তার কাছে পৌঁছে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। প্রথম 20 জনের জন্য কিন্তু এই অফার চলছে, অলরেডি 2 জন অ্যাভেল করে নিয়েছে, ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। এবং যেটা বলছিলাম, পেশায় একজন জার্নালিস্ট আমি ছিলাম, এবং ইনিশিয়ালি প্রথম দিকে তো অভিনয় করতাম টেলিভিশনে। মা বলে একটা সিরিয়ালে আমি ছিলাম ভিলেন, সতী বলে একটা সিরিয়ালে ছিলাম সেকেন্ড হিরো, সেকেন্ড লিড, এবং রিসেন্টলি জগদ্ধাত্রী বলে যে সিরিয়াল, যেটা নাম্বার 1 টিআরপি জি বাংলায় হয়, সেখানে আমার নাম ডোডো, আমি ডোডো ক্যারেক্টারটাই প্লে করতাম। নুরি আর ডোডোর একটা গল্প এসেছিল 2023 এর অগাস্ট মাস, জুলাই মাসে 2 মাস আমি করছিলাম ওটা। এবং তার ছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে বুম্বাদার আলোর কোলে বলে একটা সিরিয়াল হচ্ছিল ওনার প্রোডাকশনে, সেটাতেও আমি নেগেটিভ ক্যারেক্টার করছিলাম, মানে বাচ্চারার মামার চরিত্র করছিলাম, বড় চুল ফুল নিয়ে। এনিওয়ে, এছাড়াও আমি একজন প্রোডাকশন ডিজাইনার প্লাস জার্নালিস্ট, আমার রক্তেই আছে, মানে আমি মানে ইনিশিয়াল থেকেই জার্নালিজম করেছি। মানে এবং জার্নালিস্ট মানে কি মাইক্রোফোন নিয়ে ধরে ধরে ঘোরা না, আমি মাঝে মধ্যে কিছু কিছু পলিটিশিয়ানদের ইন্টারভিউ করি, এখন তেলেঙ্গানাতে করছি। এবং এছাড়াও আমি কিন্তু চেষ্টা করি নিজের যে বক্তব্যটা একজন জার্নালিস্ট হিসেবে সবার সামনে বলতে, কিন্তু কোনো না কোনো কোম্পানির আওতায় তো কাজ করতে হয়, সবকিছু বলা বারু। তাই আমার নিজের যে প্ল্যাটফর্ম যেখানে আমি কথা বলতে পারি সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক। আমি ফেসবুকের থেকেও ইউটিউবকে বেশি প্রেফার করি, কারণ ইউটিউবে চ্যাংড়ামো অনেক কম হয়। এবং তাই এই আজকে ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের সামনে আনছি। আজকে ভিডিওটা কি কারণে, আজকের ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগে আপনারা অনেকেই জানতে চান, ইনফ্যাক্ট অনেকেরই প্রশ্ন ডিলারদের জিজ্ঞেস করেন, বন্ধুদের জিজ্ঞেস করেন, সিনিয়রদের জিজ্ঞেস করেন, বা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বহুবার কিনেছে বা নতুন গাড়ির শোরুমে গিয়েও জিজ্ঞেস করেছেন যে 15 বছরের গাড়ি এই যে শুনছি ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সবকিছু স্ক্র্যাপ করে নেবে গভর্নমেন্ট, এটা কি আদেও সত্যি? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন এসেছে, এরকম অনেক প্রশ্ন গত 3-3.5 বছর ধরে ঘুরছে, এবং আমার মাথাতেও ঘুরছিল। আমি প্রচুর মানুষকে প্রশ্ন করে আমি সদুত্তর পাইনি, সেই কারণে আমি চলে গেছিলাম ডিরেক্ট পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে। আমার নিজেরও কোয়েশ্চেন যে আমি যে নিজে এত পুরোনো গাড়ি ব্যবহার করি, পুরোনো গাড়ি কিনে লাভ আছে? কারণ নতুন গাড়ি আমি 20 লাখ টাকা দিয়ে কিনে 5 বছর পর বিক্রি করতে গেলে পাবো কত? 11-12 লাখ টাকা। আর পুরোনো গাড়ি
সেই জায়গায় ওই 5 বছর পর কিনলে 8 লাখ থেকে 11 লাখে পাচ্ছি, 2 বছর চালিয়ে বিক্রি করলে কত পাবো? 1 লাখ টাকা কম পাবো, 50,000 টাকা কম পাবো। নতুন গাড়ির থেকে তো ডেপ্রিসিয়েশন কম। সেই কারণে সেই উদ্বেগ থেকে আমি গেছিলাম মাননীয় পরিবহন মন্ত্রী, এবং স্নেহাশিসদা নিজে একজন মানে খুব কালচারাল লোক। আমি স্নেহাশিসদার সাথে একটা কথোপকথন হয়েছে, এবং তখন আমার কাছে মাইক্রোফোন সেদিন প্রেজেন্ট ছিল না, আমি নিয়ে যেতে ভুলে গেছি। যাই হোক, ভিডিওটা একটু ভালো করে দেখবেন, মন দিয়ে শুনবেন, আর হেডফোন দিয়ে শুনলে আপনারা কিন্তু প্রপার ইনফরমেশনগুলো পাবেন। এবং উনিও কিন্তু আমাকে বলেছেন এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস পশ্চিমবঙ্গ সরকার আনেনি, কারণ পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচুর মানুষ তার সাপোর্টার আছে, প্রচুর মানুষ তার সমস্ত নীতির এগেনস্টে, কিন্তু তারপরে একটা ডিসিশন খুব ভালো নিয়েছেন। আমাকে স্নেহাশিসদা বললেন, মানে পরিবহন মন্ত্রীও বললেন যে ডোডো, এই যে মুখ্যমন্ত্রী ভেবেছেন যে প্রচুর মানুষ, সিনিয়র মোস্ট মানুষ যারা এখন রিটায়ার্ড বা 5 বছর আগে রিটায়ার হয়েছে, 10 বছর আগে রিটায়ার হয়েছে, তারা চাকরি করাকালীন একটা গাড়ি কিনেছিলেন, এবং সেই গাড়িটার ইএমআই চোকানোর পর এত বছর ধরে গাড়িটাকে সুন্দর করে মেনটেন করে পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ি তারা চড়ছেন। হঠাৎ করে যদি 15 বছরের গাড়ি যদি ব্যান করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, স্ক্র্যাপ করে দেওয়া হয়, তাহলে তারা আর কখনো গাড়ি কিনবেন না, বা ভয় পেয়ে গাড়ি কিনবেন না, বা গাড়ি কেনার মতো অবস্থাতেও নেই। কারণ চাকরি করাকালীন তারা যে মাইনে পেতেন পেনশন থেকে, তো সেই গাড়ি কেনা সম্ভব নয়। এবং এইটা খুব ভালো একটা ডিসিশন। পুরো ভিডিওটা দেখবেন এবং নিশ্চিন্ত হয়ে যাবেন। কে আপনাকে ভয় দেখাচ্ছে 15 বছরের গাড়ি কিনবেন না, পুরোনো গাড়ি কিনবেন না, তাদেরকে কাঁচকলা দেখান। 15 বছরের গাড়ি পশ্চিমবঙ্গে ব্যান হচ্ছে না। আর একটা রিউমার চলছে চারপাশে, এটা মাথায় রাখবেন। রিউমারটা হচ্ছে, ভালো করে জানবেন, যে ডিজেল গাড়ি নাকি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এক সেকেন্ড, যে কোনো গাড়ির কোম্পানি যদি বন্ধ হয় না, রুল হচ্ছে নেক্সট 15 বছরের জন্য, যেদিন থেকে বন্ধ হচ্ছে ভারতবর্ষে ব্যবসা, নেক্সট 15 বছর অব্দি তাদের সার্ভিস সেন্টার খুলে রাখতে হয়। এই যে আমাদের চোখের সামনে শেভরলেট বন্ধ হয়ে গেছে, আমার চোখের সামনে এই যে গাড়ির কোম্পানি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, সার্ভিস সেন্টার কিন্তু খোলা আছে। তাই ফোর্ড বন্ধ হয়ে গেছে, ফোর্ডের সার্ভিস সেন্টার খোলা আছে, এবং জবে থেকে বন্ধ হয়েছে নেক্সট 15 ইয়ার্স। কারণ যারা বন্ধ হয়ে যাওয়ার 1 মাস আগে কিনেছে, তাদের তো সিএফ থাকবে 15 ইয়ার্সের, তাদের তো সার্ভিস কে দেবে? লোকাল গ্যারেজ। সব মানুষ তো বিশ্বাস করে লোকাল গ্যারেজে গাড়ি সারাতে পারবে না, তাদেরকে তো অথরাইজডেই যেতে হবে। আমি জানি অথরাইজডে গেলে ঠকে ম্যাক্সিমাম মানুষ। পরিবহন মন্ত্রীর সাথে কয়েকদিন আগে আমার কি কথা হয়েছিল সব দেখে কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটা আপনার যদি ইউজফুল হয়, প্লিজ শেয়ার করে দেবেন ফেসবুকের ওয়ালে, ফেসবুকের স্টোরিতে, এবং হোয়াটসঅ্যাপের স্টেটাসে শেয়ার করবেন। কোনো বন্ধুদের গ্রুপ থাকলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, সেখানে একটু শেয়ার করে দেবেন। এবং এইটুকু সাপোর্ট তো করতেই পারেন। আর যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যায়, মানে পোস্ট করার সাথে সাথে। এবং বন্ধুরা, এই চ্যানেলে প্রচুর অথেন্টিক ডিলার্স, জেনুইন ডিলার্সের ভিডিও হবে। আর আমি ওই ইউটিউবারদের মধ্যে পড়ি না বন্ধুরা, প্রত্যেকটা গাড়ি দেখেই বলবো দারুণ। আমি কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করে একটা গাড়ি সার্টিফাই করে তারপর আমার চ্যানেলে আনবো। তাই বিশ্বাস করুন, সাথে থাকুন। কিন্তু যে ভদ্রলোকের পাশে আমি বসে আছি, বা যে মানুষটির পাশে বসে আছি, তার যে পরিচয় শুধুমাত্র তিনি একজন মানে পলিটিশিয়ান সেটা নয়, তিনি একটি বিরাট দায়িত্ব হাতে পেয়েছেন। এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে চিনি বা যাদেরকে জানি, তারা ভীষণভাবে খুব সোজাসাপটা কথা বলেন। খুব মানে এক্ষুনি তাদেরকে প্রমাণ করতে হবে যে না, আপনি আমার সঙ্গে ভুল বলছেন। এই পুরোটাই আপনার আইনজীবীর ইন্টারভিউ করছিলাম, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, তিনি আমাকে, এই জয়ন্ত দা, তিনি আমাকে কয়েকদিন আগে বলছিলেন যে দুটো পার্সপেক্টিভ থাকে, দুটো পার্সপেক্টিভ নিয়ে আমরা এগোই। জাজকে বোঝাতে হয় যে আমার পার্সপেক্টিভটাও ভুল নয়, মানে ওই এভাবে চলে। কিন্তু স্যার একটা জিনিস বলি, আপনার যত ইন্টারভিউজ আমরা দেখছি বা যত যেভাবে আপনাকে পাই, ঝগড়া ঝামেলা মানে প্রতিবাদ কোনো কিছুতেই আপনি নেই। মানে কোনোভাবে আপনাকে টেলিভিশনে কোনো ডিবেটে দেখলেও তর্কের ব্যাপারে নেই। মানে একটা ওই হোয়াইট কলার মানুষ বলে সেই পরিচয় আপনার এসে গেছে অলরেডি। প্রথমে যখন আপনার নামটা আসে, আমার পাড়ায় সাংসদ আছে শিবুবাবু, সুভাষিস চক্রবর্তী, আমি তিনি এই পোস্টে এসেছেন, তাহলে আপনি সম্পূর্ণ একজন অন্য ব্যক্তিত্ব। মানে কেমন লাগছে এই দায়িত্ব পেয়ে? ফার্স্টে বলুন। ভালো, দপ্তরটা তো চ্যালেঞ্জিং দপ্তর, এবং এই দপ্তরটা বামফ্রন্টের সময় থেকেই ভাঙাচোরা অবস্থায় ছিল, এবং নানা অভিযোগ দপ্তরের মধ্যেও ছিল অনেক। আমরা সরকারে আসার পর 2011 সালের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সারা বাংলার সার্বিক ডেভেলপমেন্ট করেছেন, তেমনি এই দপ্তরের কিছু ইনফ্রাস্ট্রাকচারগতভাবে পরিকাঠামোর দিক থেকে বেশ কিছু পরিবর্তনও উনি করেছেন। সারা রাজ্য জুড়ে বিভিন্ন ট্রাক টার্মিনাস হয়েছে, বাস টার্মিনাস হয়েছে, বাস ডিপো হয়েছে, এগুলো করেছেন। এবং পথ নিরাপত্তার ক্ষেত্রে তার সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা একেবারে মানুষের মুখে মুখে, যে আমরা যাতে মানুষ নিরাপদে যানবাহন চলতে পারে, এগুলো তো আছেই। এবং আমি দায়িত্ব নেওয়ার পর যেটা চেষ্টা করেছি, সবটাই চিফ মিনিস্টারের নির্দেশ মতো আমরা চেষ্টা করছি পরিবহন দপ্তরের
আরও গতি বাড়ানো এবং এটাকে এফিশিয়েন্ট করে তোলা, এটাকে আরও আধুনিক করে তোলা, সেইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমি এর বিভিন্ন সমস্যাগুলো দেখেছি। দেখে আমার অফিসারদের সাথে বারবার আলোচনা করেছি, সেগুলো কী করে দূর করবো তার বন্দোবস্ত করেছি। অনেক এক্সট্রা মোটর ভেহিকেলস এই মুহূর্তে হয়েছে এবং বেলতলা ভেঙে কসবা, সল্ট লেক, স্যার এতে কি কাজের পরিধি তো ডেফিনেটলি বেড়েছে, অনেক মানুষ অনেক তাড়াতাড়ি হেল্প পাচ্ছে, এতে কি মানে রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে গেছে? মানে না, যত ডিসেন্ট্রালাইজ হবে, ক্ষমতা যত বিকেন্দ্রীকরণ হবে বিভিন্ন জায়গায়, তাতে মানুষ আরও বেশি করে আরও দক্ষতার সঙ্গেই সার্ভিস পাবে, এটা স্বাভাবিক। আমরা যেমন এই ডিপার্টমেন্টের আমরা যেটা করছি সেটা হলো, দেখো প্রথম হচ্ছে এই ডিপার্টমেন্টের মধ্যে কারা কারা আছে। এক হচ্ছে বাস সার্ভিস আছে, যাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মানুষকে বাস পরিবহন, এবং তারপরে একেবারে ই রিক্সা পর্যন্ত এর মধ্যে আছে, ম্যাজিক আছে, টোটো আছে, অটো আছে, এগুলো হচ্ছে যাত্রী পরিবহন। এবং এর জন্য বিভিন্ন বাস পরিবহনের জন্য আমাদের কর্পোরেশন করে দেওয়া আছে, কর্পোরেশন এগুলো অপারেট করে। তেমনি গুডস ভেহিকেলের জন্য যারা কমার্শিয়াল গুডস ভেহিকেল, যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত, বিভিন্ন ট্রাক আছে, লরি আছে, 407 আছে, 107 আছে, কত রকম গুডস ভেহিকেল আছে। এরকমই 1,46,00,000 গাড়ি আছে এর মধ্যে বাংলায়, সেটা নিয়ে পরিবহন ব্যবস্থা। তো আমরা যেটা করছি সেটা হলো যে যাতে একদিকে হচ্ছে পরিবহন ব্যবস্থার গতি বাড়ানো, সচল রাখা, সঙ্গে সঙ্গে পথ নিরাপত্তার উপরে জোর দেওয়া, এই দুটো আমাকে সমানতালেই দেখতে হচ্ছে। আর কি করছি, পরিবেশ বান্ধব গাড়ি নিয়ে আসা, যাতে ই রিক্সা, তার মানে ই বাস, ই রিক্সা, ই ক্যাব, এগুলো ইন্ট্রোডিউস করা। কারণ এর চার্জিং স্টেশন গড়ে তোলা, পাওয়ার ডিপার্টমেন্ট ইতিমধ্যে 1000 চার্জিং স্টেশন তৈরি করছে, এবং আমাদের যত ডিপো আছে সেখানে আমরা চার্জিং স্টেশনের জন্য জায়গা দিয়ে দিচ্ছি। এবার আমরা 1180টা ই বাস টাটাদের সাথে যুক্ত একটি কনসার্নের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। এগুলো ধাপে ধাপে সেই 1180টা ই বাস আসবে, এবং ইতিমধ্যে কয়েক হাজার ই ক্যাব বেসরকারি উদ্যোগে নেমেছে, সেটাও আমরা এগুলো চলছে। এগুলো বাড়তে থাকবে, পরিবেশ দূষণে মাত্রা করতে থাকবে। এবার আমরা স্ক্র্যাপ পলিসি নিয়ে এসেছি, 15 বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে পরিবেশের জন্য। সব কিছুই করতে হবে, এটা সেন্ট্রালের নির্দেশ, কোর্টের নির্দেশ, গ্রিন বেঞ্চের নির্দেশ, এগুলো আছে। এবার সেই স্ক্র্যাপ পলিসি আমরা এনেছি যে 15 বছর উপরে কেএমডি এলাকায় যত গাড়ি আছে তাদের 15 বছর উপরে স্ক্র্যাপ করা ম্যান্ডেটরি করেছে। স্যার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, আমার ফ্যামিলিতে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম রয়েছে, টলিগঞ্জ সেকেন্ড হ্যান্ড গাড়ি এসইউভি, মানে সমস্ত এসইউভি, প্রিমিয়াম এসইউভি ডিলার, আমার ফ্যামিলির বিজনেস। সেখানে আমি দেখি মানে প্রচুর ডিলার্স, প্রচুর ব্রোকার্স, একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রির মার্কেটটা বিরাট বড় ইন্ডাস্ট্রি। এদের নিজস্ব পোর্টাল আছে, এরা ইউটিউব, ফেসবুকের মাধ্যমে গাড়ি বিক্রি হচ্ছে, এবং প্রচুর মানুষ অ্যাসোসিয়েটেড। আমি স্যার আপনি ডেফিনেটলি আমার থেকে বেটার জানবেন, প্রচুর সেলিব্রিটি এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি চালায় বাজেট অনুযায়ী, বাইক না কিনে গাড়ি কিনে নেয়। অনেকেই বুঝছে না যে এই যে 15 বছরের গাড়িটা যে আপনি বলছেন স্ক্র্যাপ হয়ে যাবে, যারা ধরুন 2003 বা 2004 বা 2002 এর গাড়ি কিনে ফেলেছে অলরেডি, 1 লাখ টাকা দিয়ে কিনুক বা 50,000 টাকা দিয়ে কিনুক, তার জন্য তার সর্বনাশের মতো ব্যাপার মাথায় বাজ করবে নাকি? বিষয়টা বুঝতে ভুল হলো। আচ্ছা, তার কারণ হচ্ছে যে এই স্ক্র্যাপ পলিসির মধ্যে স্ক্র্যাপ করার ক্ষেত্রে ম্যান্ডেটরি করা হয়েছে যেগুলো হচ্ছে গুডস ভেহিকেল, নট প্রাইভেট কার। প্যাসেঞ্জার কমার্শিয়াল ভেহিকেল আছে, প্রাইভেট প্যাসেঞ্জার কার আছে, কিন্তু প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি, এটাকে আমরা অপশনাল রেখেছি। অপশনাল যে আপনি আপনার গাড়িটাকে 15 বছর পরে স্ক্র্যাপ করতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা ম্যান্ডেটরি করা হয়নি। কেন ম্যান্ডেটরি করা হয়নি? তার কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে একজন গাড়ি কিনেছে, হয়তো অনেক বয়স হয়ে গেছে, রিটায়ার করেছেন, একটা গাড়ি কিনেছে, তো তার গাড়িটা যদি আমরা স্ক্র্যাপ করে দিই তাহলে কিন্তু আর তিনি গাড়ি কিনতে পারবেন, ঠিক আছে। এবার শেষ বয়সে তিনি ডাক্তারের কাছে যাবেন গাড়ি নিয়ে, ফলে আবার ধরো একজন ব্যক্তিগতভাবে একজন একটা গাড়ি চালালেন, তিনি খুব বিখ্যাত মানুষ, এবার আমি যদি সেই গাড়িটাকে স্ক্র্যাপ করে দিই তাহলে সুভাষচন্দ্রের গাড়ি আমরা পাবো,
ঠিক। এটা হয় না। ঠিক। ফলে এগুলো এটা অপশনাল আছে, আর কেএমডিএ এলাকার বাইরে এখনো সমস্ত গাড়ি অপশনাল আছে, কিন্তু আমাদের স্ক্র্যাপ করতে হবে গাড়ি। স্যার এই যে ভাবনাটা, এটা খুব ইমোশনাল সেন্টিমেন্টাল একটা ভাবনা। এটা মানুষ এর থেকে ভালো কিছু অপশন হয় না। এটা কি আমার যেটা বলে যে পশ্চিমবঙ্গ সরকারের ডিসিশন নাকি সেন্ট্রাল থেকে তো খুব একটা ব্ল্যাকমেল করা হচ্ছে? সেন্ট্রাল থেকে যেমন ব্ল্যাকমেল করা হচ্ছে, সেন্ট্রাল থেকে যেটা আমি আসার পরেই একটা চিঠি পেলাম, এটা গ্রিন বেঞ্চের একটা চিঠি পেলাম যে 15 বছরের উপরে যত গাড়ি আছে সব স্ক্র্যাপ করে দিতে হবে 6 মাসে। আমি এটা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করেছি যে না, আমরা নিশ্চয়ই স্ক্র্যাপ করব, পরিবেশের জন্য কিন্তু সময় দিতে হবে। ঠিক আছে, সেখানে একটা স্টে পেয়েছি, ফলে কিছু সময় পাওয়া গিয়েছে। আমরা স্ক্র্যাপ করবো, ধাপে ধাপে করবো। যেমন 25 বছরের গাড়ি স্ক্র্যাপ করবো, 20 করবো, তারপর 15 আসবো, এরকম করে করে আমরা এগোতে থাকবো। আচ্ছা, যেটা বলা হলো যে এই যে স্ক্র্যাপ করবো, তার স্ক্র্যাপ কারখানা কোথায়, স্ক্র্যাপ ইয়ার্ড কোথায়? এবার সারা পশ্চিমবঙ্গে স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি হচ্ছে। আমরা তার জন্য পিপিপি মোডে যাচ্ছি, আমরা অ্যাড করছি, অনেকে আবেদনও করেছে। এই যে স্ক্র্যাপ কারখানা গড়ে উঠবে, ফলে অনেক কর্মসংস্থান হবে, প্লাস হচ্ছে সেখানে স্ক্র্যাপ করার পর যে সার্টিফিকেটটা তিনি পাবেন, সেই সার্টিফিকেট ধরে তাকে আবার নতুন গাড়ি কেনার আমরা পারমিট দেবো, এবং সেক্ষেত্রে সে ট্যাক্স সংক্রান্ত একটা সাবসিডিও পাবে। খুব ভালো। এতে কি হবে, গাড়ি কেনা বেচার ফ্লোটা বাড়তে থাকবে। আমরা দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা এসে করেছি, আজকেই অ্যাড আছে, আপনারা দেখতে পাবেন সমস্ত পেপারে, যে আমরা পশ্চিমবঙ্গের যে আরটিও অফিস, সেখানে বামফ্রন্টের সময় থেকে দালালরা ছিল। হ্যাঁ, আপনি ড্রাইভিং লাইসেন্স বা যা করতে যাবেন দালালের খপ্পরে করতে হবে, সেটাকে পুরো 100% অনলাইন করা হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী করা হয়েছে। আমরা 153টা অনলাইন পরিষেবা দিচ্ছি, তার মধ্যে আরটি অফিসে যেতেই হবে না 102-র জন্য, দেখুন সব আছে। মানে এখানে স্যার নাম ট্রান্সফার, ট্যাক্স পেমেন্ট সবকিছু হয়ে যাবে, সমস্ত বাড়িতে বসে হয়ে যাবে। সিএফ তো যেতে হবে, কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স, পারমিট ইত্যাদি ইত্যাদি লার্নার সবই অনলাইনে হয়ে যাবে। স্যার এই অ্যাপটা মানে আমি খুব মানে ব্রিফলি বলছি, কারণ প্রচুর থার্ড পার্টি অ্যাপ আছে অনলাইনে, যে অ্যাপগুলোতে ভুলভাল সমস্ত ডিটেলস পাওয়া যায়। ধরুন কোনো গাড়ি থার্ড ওনার, সেকেন্ড ওনার, ফোর্থ, আমাদের নিজস্ব খুব ভালো, আমাদের পরিবহন দপ্তরের, ফলে এখানে এটা থেকে সব পাওয়া যাবে। আর এতে কি হবে, ওই দালাল চক্রটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, রাইট ভেঙে যাচ্ছে। এরপরেও আমরা কি করলাম, আমরা হোয়াটসঅ্যাপ একটা মানুষের জন্য রেখেছি। এরপরেও যা কোনো ইন্ডিভিজুয়াল যদি হ্যারাসড হয়, আমরা সঙ্গে সঙ্গে কেস টু কেস ব্যবস্থা নিচ্ছি। স্যার একটা প্রশ্ন, কি আপনারা অ্যাপও লঞ্চ করছেন? না, এটা ওয়েব অ্যাপ আছে, এগুলো হচ্ছে পারমিট টারমিট এগুলো পাওয়ার জন্য। খুব ভালো। এবারে যে গাড়ি যে ফিটনেস সিএফ, এটা তো ম্যানুয়াল ছিল, এবার আমরা সমস্ত যন্ত্র বসে সেন্সার থাকবে, সেন্সারওয়ালা সব যন্ত্র থাকবে। এবার ফলে অ্যাকুরেসি বাড়বে। এর জন্য জমি চিহ্নিতকরণ চলছে সারা বাংলা জুড়ে। সিএফ হবে অটোমেটেড। এগুলো সব আধুনিক টেকনোলজি নিয়ে আসছে। আবার যেমন ধরো তুমি এই যে পলিউশন আমরা চেক করি বিভিন্ন এগুলোতে বিভিন্ন অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। এটার জন্য আমরা সফটওয়্যার বসিয়ে দেবো, যাতে সে প্রকৃতপক্ষে টেস্ট না করে কোনো অর্থ নিতে পারবে না, এবং আমাদের বাহনের পোর্টালে কোনো দিতে পারবে না, রেজাল্ট দিতে পারবে। আমরা খুব লাকি যে আমাদের সাথে পরিবহন মন্ত্রী শুধুমাত্র বসে নেই, বেশ কিছু জিনিস যেগুলো রিউমার দালালরা ছড়াচ্ছে বা ব্রোকাররা ছড়াচ্ছে মার্কেটে, সে ব্যাপারে একটা স্টেটমেন্ট দিলেন। একদম। আর একটা হচ্ছে আমরা বাংলাদেশের যে চেকপোস্টগুলো আছে, আপনার পেট্রাপোল থেকে শুরু করে চ্যাংড়াবাঁধা, ভোজারাঙ্গা আছে, সেখানেও বামফ্রন্টের সময় থেকে একটা মাফিয়া রাজ্য, অর্থাৎ এক্সপোর্ট করতো যে গাড়িগুলো, তাদের যেতে দেওয়া হতো না, তাদের আটকে রাখা হতো, সেই 30-40 দিন আটকে রাখা হতো। আমরা সেটাকে দূর করেছি। অনলাইনে আমরা স্লট বুকিং চালু করেছি। স্লট বুকিং, এতে কি হবে, আপনি যদি 200 গাড়ি এক্সপোর্ট করতে চান, আপনি অফিসে বসে একটা ডেট পেয়ে যাচ্ছেন, সেই ডেটে আপনি সেই দিনই গাড়িগুলোকে এক্সপোর্ট করে দিতে পারছেন। এখন সেই সিস্টেম 8 মাস ধরে ওখানে চলছে। এতে ওই মাফিয়া রাস্তা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের সরকারের রেভিনিউ বেড়েছে। খুব খুশি হবেন, আমরা প্রায় 700 কোটি টাকা রেভিনিউ বাড়িয়েছি গত বছর। আমি আমার খুব সাহসিকতার সাথে একটি জিনিস ঘোষণা করছি, যারা এই মুহূর্তে দেখছো বা শুনবে, যখনই কোনো মোটর ভেহিকলস ওরিয়েন্টেড কোনো প্রবলেমে আমরা যাই, সেক্ষেত্রে দালালরা বা ব্রোকাররা বা থার্ড পার্টি ডিলার্সরা বলে যে এ বাবা 3000 টাকা ট্রান্সফারের ফি, নাম ট্রান্সফার,
সরকারের ঘরে 3,000 টাকা যাচ্ছে, বাকিটা দালাল রাজ মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল লিডার্স পাচ্ছে। ট্রান্সপোর্ট মিনিস্টার নিজেই বলে দিলেন যে এই সবকিছু রোখার জন্য একেবারে কোনো রকম কোনো দালালকে কিচ্ছু দেওয়া চলবে না, সবটাই অনলাইনে হবে। যেটুকু সরকারি ফিজ আছে সেটুকু দেওয়া হবে। আর যেটা বলছিলাম যে আপনাদের যেহেতু পুরোনো গাড়ির কেনা বেচার ব্যবসা আছে, এগুলো কিন্তু আমাদের আন্ডারে ছিল না, সেটা নতুন করে বিল আনতে। এগুলো একেবারে যেমন নতুন গাড়ির ডিলারদের যে ভূমিকা থাকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে, তেমনি পুরোনো গাড়ির কেনা বেচা এটাও একটা বড় ব্যবসা। ইনফর্ম করে যে সেই সিস্টেমের মধ্যে দিয়ে আসবে। আর এই যে কারো নাম ট্রান্সফার এগুলো সব অনলাইনে হয়ে যাবে। এবং স্যার এই সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসাটা খুব আনঅর্গানাইজড সেক্টর, মানে খুব আমরা এটাকে সুষ্ঠু একটা জায়গায় নিয়ে আসতে চাই, এডুকেশন দরকারের জন্য এগুলো নিয়ে আসতে চলেছি। ওখানে অনেক সময় নাম ট্রান্সফারের ক্ষেত্রে যেটা হতো পার্টিকে দু পার্টিকে সামনাসামনি আসতে হতো, ওটা কিন্তু আমরা এখন ভার্চুয়াল করে দিয়েছি। ভার্চুয়ালি ভিডিও কলিং এর মাধ্যমে বা কোনো ভিডিও পোর্টাল থাকবে যার মাধ্যমে তাড়াতাড়ি হয়ে যাবে। সেটাও ধরুন গাড়ি কেউ লোনে কিনেছে, লোনটা শোধ হয়ে গেল, কিন্তু ব্যাংকে সেই এনওসিটা পাচ্ছে, এগুলো সব দ্রুত হয়ে যাবে। স্যার আরেকটা প্রবলেম খুব দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গে, কোনো কমপ্লেন ডেফিনেটলি আপনাকে আমি জানাবো, ইনফর্ম করবো আপনার আন্ডারে যারা আছে তাদেরকে। ধরুন একটা গাড়ি কেউ কিনলো, নতুন গাড়ি ধরুন কেউ নতুন গাড়ি কিনলো, 3 বছর ইএমআই দেওয়ার পর কাউকে বিক্রি করছে গাড়িটা, মোটর ভেহিকলসের মাধ্যমে বিক্রি হচ্ছে। হওয়ার পর খুব অদ্ভুতভাবে যে কিনছে সে জানতে পারছে এই গাড়িটার নামে পার্সোনাল লোন তোলা আছে। অ্যাপে যদি ওটাও একটু এনলিস্ট করে দিতে পারেন যে মানে গাড়ির সাথে পার্সোনাল লোন সম্পর্ক, মানে মর্টগেজ লোনের ব্যাপারটা অনলাইন দেখা যায় না, গাড়ির নাম্বার দিয়ে দিতে স্যার অ্যাপে যদি আমি নিশ্চয়ই খোঁজ নেব। আচ্ছা, এমনও কিছু কাজকর্ম হচ্ছে দালালদের মাধ্যমে। আমাদের সাথে হয়েছে একটা গাড়ি বিক্রি হয়েছে, সেই গাড়িটা যে কিনেছে তার নামে ট্রান্সফারও হয়েছে, একদম প্রপার ব্যাংকিং এর মাধ্যমে হয়েছে, ব্যাংকের ট্রানজাকশন হয়েছে। বিক্রি করার পর তারপর সে দেখতে পাচ্ছে যে মানে তার নামে ট্রান্সফার হওয়ার পর দেখতে পাচ্ছে স্মার্ট কার্ডের যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার তার সাথে গাড়ির ফিজিক্যালি যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সেটার কোনো মিল নেই, একই নাম্বার 2-3টে গাড়ি ঘুরছে। আমার মনে হচ্ছে এটা অনলাইনের মাধ্যমে না, এইগুলো সব সমাধান হবে। আর আমরা মে মাস থেকে স্মার্ট কার্ড চালু করছি, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনে, এবং সেটা উন্নত মানের কার্ড সারা ভারতবর্ষে চলবে। এবং আমরা সেই স্মার্ট কার্ড কুরিয়ারের মাধ্যমে চলে যাবে সরাসরি যে গাড়ি কিনেছে তার কাছে, যে ড্রাইভিং টেস্ট দিয়েছে তার কাছে চলে যাবে, সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা শুভেচ্ছা পত্র যাবে। এবং এরম প্রায় 25 লক্ষ আমরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট আর গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতি বছর এটা আমরা করতে চলেছি। আর আমরা যেটা করব সেটা হলো যে এই যে গাড়ির পথ নিরাপত্তা বাড়ানোর জন্য, আরও সুসংহত করার জন্য আমরা স্পিড লিমিট ম্যানেজমেন্ট আনতে চলেছি, যেটা কলকাতায় আছে। কলকাতায় যাচ্ছেন, যন্ত্র বসানো আছে, ক্যামেরা বসানো হচ্ছে, আপনার গাড়ির স্পিড দেখছেন। সারা বাংলাতে হাইওয়েতে এবং ঘটনা প্রবণ যে এলাকাগুলো আছে আমরা এইসব যন্ত্রপাতি বসাবো। প্লাস হচ্ছে ড্রাইভারদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চোখ পরীক্ষা, এগুলো আমরা করব। দুর্ঘটনা প্রবণ যে এলাকা সেগুলোকে এনজিও ছাত্রছাত্রীদের যোগ করে সেখানে অ্যাওয়ারনেস বাড়ানো, এইভাবে আমরা দুর্ঘটনাটা কমানোর আমরা চেষ্টা করব। এগুলো তো আমাদের আছে। আর যেটা হলো যে পরিবহন ব্যবস্থায় যে বৈধ যে কাগজপত্র, যে ট্রাফিক রুল, এই রুল মেনে মানুষ যাতায়াত করবে, আমরা সেখানে পৌঁছতে চাই। এবং যারা নিয়ম ভাঙে তার জন্য হাই রেটে আমরা ট্যাক্স ইম্পোজ করব, এবং সেখানে আমরা কড়াকড়ি রাখছি। কারণ আমরা ফাইন নেওয়াটা এটা আমাদের মুখ্য লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সেখানে পৌঁছতে চাই যেদিন ফাইন আর নিতে হবে না, অর্থাৎ মানুষ নিয়ম মেনেই রাস্তায় চলবে। সেটা ওভারলোডিং থেকে শুরু করে আপনার ট্যাক্স নিয়মিত দেওয়া থেকে শুরু করে ফিটনেস নিয়মিত চেক করা থেকে শুরু করে এটা সবাইকে থাকতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা পরিবহন ব্যবস্থাকে আমরা স্মার্ট এবং এফিসিয়েন্ট করে তুলছি। এবং আর এখন পর্যন্ত এই যে 100% অনলাইন করার পরে এখনো কিছু কিছু অভিযোগ আসছে যে এখনো সেই দালালরা কাউকে ভুল বোঝাচ্ছে, এটা কেটে যাবে। আমি শুনলাম যে বলছে যে অনলাইনে টাকা পে করবেন, ওটা কি আজকে ব্লক হয়ে যাবে। না, এটা দূর করার জন্য এই অ্যাডভার্টাইজটা আমরা সমস্ত ব্যাপারে দিয়েছি। মানুষ যত জানবে সে চ্যালেঞ্জ করতে পারবে। আর তারপরে যদি কিছু থাকে আমাদের কাছে সরাসরি কমপ্লেন জানানো যাবে, আমরা কিন্তু সরাসরি অ্যাকশন নেব। হোয়াটসঅ্যাপ সার্ভিসটা একদম আছে, আমরা অ্যাকশন নেব, নিয়ে মানুষের হ্যারাসমেন্ট আমরা দূর করব। এবং স্যার অনেক অনেক ধন্যবাদ এই
আমি এই দার্জিলিংয়ে প্রায় 14 বিঘে জমির ওপর আমরা রিসর্টটা নিয়েছি। আপনাকে তো ডেফিনেটলি ইনভাইট করবো, আপনি যাবেন, কনফারেন্স বলছেন। রাস্তা খুব ভালো লেগেছে, পাহাড়ের যে রাস্তা। আমাদের তো সরকার ডুয়ার্সপুর সমস্ত জায়গায় সারা বাংলা জুড়ে রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট করেছে আমাদের সরকার, যেটা আগের যে 34 বছর তার আগে স্বাধীনতার পর যে সরকার ছিল, বাংলায় 29,000 কিলোমিটার রাস্তা পাকা ছিল, এখন সেটা 1 লক্ষ কিলোমিটার পাকা হয়েছে এই 12 বছর। 3 গুণ এটা করেছে এবং সবসময় রাস্তাগুলো ঝাঁ চকচকে থাকছে, আপ টু ডেট থাকছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাইরের স্টেট থেকে যারা আসে, হাওড়া স্টেশন হোক বা এয়ারপোর্ট হোক, তারা এটা একটা ফরেন লুক একটা দিয়েছে, মানে ফাটাফাটি একটা অন্য রকমের একটা ব্যাপার এসেছে। একদম কলকাতার এটা বাংলার সার্বিক ডেভেলপমেন্টের একটা অঙ্গ, আমরা সেটা করতে পেরেছি। একটু আউট অফ দ্য ট্র্যাক কোয়েশ্চেন করবো আপনাকে। আর আপনার স্যার এমনিতেও রিসেন্টলি লাঞ্চ করলেন, অনেকের সাথেই কথা বলছিলেন। স্যার এই পয়লা বৈশাখ কীভাবে কাটাতে একটু বলুন, মানে এই কাজকর্মের মধ্যেই ছিলেন নাকি পরিবারকে? এটা তো পরিবারকে তো সময় খুবই কম দেওয়া হয়, সময় পাওয়াই যায় না। ফলে কোনো বিশেষ দিনে হয়তো বললাম যে আজকে থাকবো, কিন্তু শেষ পর্যন্ত কয়েক ঘন্টা থাকার পরে আবার সেটা হয় না, আবার অন্য অ্যাসাইনমেন্ট বা অন্য দায়িত্ব পেয়ে চলে আসতে হয়। এটা তো বিভিন্ন সময় আমাদের বার্থডে হোক, আমাদের বিবাহ বার্ষিকী হোক, বা বিভিন্ন ধরনের ছেলের জন্মদিন হোক, আমি প্রায় 90% ক্ষেত্রে কোনোদিন থাকতে পারি না। কোনো না কোনো মিটিং থাকে, অনুষ্ঠানটা দলেরও দায়িত্ব আছে, দলের বিভিন্ন জায়গায় জনসভায় যেতে হয়। এগুলো আমাদের চলতে থাকে, কারণ এটাই জীবন হিসেবে আমাদের পরিবারও সেটা মেনে নিয়েছে। যাই হয়ে যাবে, আমি ঝগড়া ঝামেলা কোনোভাবে নেই। ঝগড়া ঝামেলাটা কিসের জন্য? কেউ নেই আপনি না, বিষয়টা হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সরকার মানুষের দ্বারা নির্বাচিত একটা সরকার এসেছে, এবং সেই সরকার মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সরকার কিছু পলিসি তৈরি করছে যাতে মানুষের সার্বিক উন্নয়ন হয়, এবং সেই যে ডেভেলপমেন্টগুলো যেগুলো করছে সেগুলো যেমন তার ভালো দিক থাকে, আবার প্রতিটি বিষয়েরই আবার একটা নেগেটিভ দিক থাকে। তো সরকার, আমরা যারা সরকারে আছি, আমরা মনে করেছি যে এই যে ডেভেলপমেন্টগুলো দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ডেভেলপমেন্টটা 100% মানুষের জন্য করেছেন। যা যা সামাজিক সুরক্ষা প্রকল্প বলো যা করেছেন সেটা সবার জন্য করেছেন, সেখানে দলবাজি করার কোনো জায়গা নেই। এবং সেকে বিরোধী দলের কাজ হচ্ছে সেগুলোকে তুলে ধরা, যুক্তির সঙ্গে তুলে ধরা, এবং ইতিবাচক সরকারকে পরামর্শ দেওয়া, গঠনমূলক কিছু সমালোচনা করা। এটা হচ্ছে বিরোধী দলের কাজ। কিন্তু আমার কাজ হচ্ছে আমরা এই পরিষেবাটা দিচ্ছি, এটা কারা কারা এই পরিষেবার জন্য যোগ্য তাদের জানিয়ে দেওয়া, তারা যাতে পরিষেবাটা পায় এর জন্য সরকারি উদ্যোগ যেমন আমাদের আছে, তেমনি দলগতভাবে আমাদের নির্দেশ দেওয়া আছে একেবারে বুথ লেভেল পর্যন্ত খুঁজে খুঁজে বার করা যে কারা সরকারি সুযোগ সুবিধাগুলো পায়নি এবং সেগুলো তাকে পাইয়ে দেওয়া। সবাই সেম পেজে থাকে এই সরকার, একদম সেম পেজ। এখানে কে কোন ধর্মের, কোন জাতির, কোন রাজনীতির রঙও আমরা দেখি না, আমাদের দলও দেখে না। আমাদের দলের সেরকমই আপনি শুনে থাকবেন দিদি সুরক্ষা কবচ বলে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। ওর মূল লক্ষ্যই হচ্ছে যে 100% মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছচ্ছে, এটা দেখা। এখানে রাজনীতির রং দেখতেও পালন করা আছে। হ্যাঁ, কিছু মানুষের জন্য পলিউশন আসে একটি সরকার বা একটি গভর্নমেন্টে, বাট কিছু মানুষ মানে সব মানুষ নয়। না, ব্যাপারটা হচ্ছে প্রতিটা, শুধু রাজনীতি সব ফিল্ডে ভালো খারাপ লোক থাকে। আর ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পর বিভিন্ন সময় বিভিন্ন দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং সেই দুর্নীতিগুলোকে কেন্দ্র করে অনেক নির্বাচন আবর্তিত হয়ে গেছে, এবং সেই নির্বাচনে কোনো সরকারকে করে যেতেও দেখা গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই শুরু খালাস হয়ে গেছে। আজকে যদি আমরা রাজীব গান্ধীর কথা ভাবি, রাজীব গান্ধীকে অপরসের কামান কেনা নিয়ে বিরোধী দল যেভাবে তার বিরুদ্ধে ঘোষণা করেছিল, সারা ভারতবর্ষ জুড়ে একটা কামান এঁকে তাতে রাজীব গান্ধীর মুখ লাগিয়ে বলেছিল অপরসের দ্বারা। রাজীব গান্ধী 1989 সালের নির্বাচনে হেরে গেলেন ভোটে, কিন্তু পরবর্তীকালে কিন্তু রাজীব গান্ধী খালাস হয়ে গেছে। তো এই অভিযোগ চলতে থাকে। ফলে আমাদের দলের স্ট্যান্ড হচ্ছে যে দুর্নীতির অভিযোগ যদি কারোর বিরুদ্ধে ওঠে, তা আদালত আছে, আইন আছে, আদালতের দ্বারা যদি কেউ দোষী সাব্যস্ত হয়, পার্টি তার পাশে দাঁড়াবে না। পার্টির তাকে কোনো প্রভাব পার্টিতে পড়বে না, মানুষের মধ্যে পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সেটা আড্ডা মারলাম স্যার। সুস্থ থাকবেন, মানে এই গরমের মধ্যে ভালো থাকবেন।
তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি প্রচুর ইনফরমেশন পেলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মুখ থেকে, এবং আমারও প্রচুর প্রশ্ন ছিল আপনাদের মতো। সেই প্রশ্নগুলো করেছিলাম, উত্তর পেয়েছি, এবং সবাইকে জানাবো যে যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে ইউজড গাড়ি নিয়ে, বা নিজের গাড়ি বেচতে চান, নিজের গাড়ি এক্সচেঞ্জ করতে চান, কোন ডিলার ভালো, বা আমার কাছে যে ইনফরমেশন আছে সেগুলো জানতে চান, আপনি যে এরিয়াতে থাকেন সেখানকার বেস্ট ডিলার কে আছে, যে জেনুইন ডিলার কে আছে, যার রিভিউ সব থেকে ভালো, সবার পক্ষে সময় হয় না ইন্টারনেট ঘাঁটা, আপনারা আমায় কল করতে পারেন নির্দ্বিধায় 9330890267, কোনো কমিশন না নিয়ে, কোনো রকমের কোনো চার্জেস না নিয়ে আপনাদেরকে হেল্প করবো। আর নতুন গাড়ির ডিলার যারা আছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলার যারা আছেন গোটা পশ্চিমবঙ্গে, আপনাদের গাড়ির লিস্টিং, আপনাদের গাড়ির ভিডিও বিনা পয়সায় ফ্রিতে আমি আমার চ্যানেলে লিস্ট করবো। ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267, এবং কিছু কিছু জায়গায় যেগুলো আমার কাছাকাছি হবে আমি তো ডেফিনেটলি গিয়ে ভিডিও করবো, এবং ম্যাক্সিমাম ভিডিও যারা দূর থেকে আমাকে দেখছেন বা যে সমস্ত ডিলার নতুন বিজনেস করেছেন, জেনুইন গাড়ি বিক্রি করছেন, কাস্টমারের কাছে সুনাম অর্জন করতে চাইছেন, এই যে জেনুইন পেপার ওয়ার্কসে গাড়ি বিক্রি করছেন, যোগাযোগ করুন 9330890267। কোনো ইউটিউবার যদি আপনাদের সঙ্গে নাও থাকে, আমি আছি। যদি আপনাদের গাড়ি এবং আপনাদের ইন্টেনশন, আপনাদের ডকুমেন্টেশন জেনুইন হয়, ফ্রিতে লিস্টিং করে দেবো প্রথম 20টা ডিলারশিপের গাড়ি। ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এই ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ।